নৌকা গেছে যে পথে ধানের শীষ যাবে সেই পথে, বা নৌকা বা ধানের শীষ দুই সাপের এক বিষ। জিভ কেটে ফেলা হবে, এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত হয়েছে। যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, কারণ আপনার অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে। প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না, টেনশনের জায়গাটা কোথায় সেটা বলছি। তার মানে জামাতের একটা ইস্যু আছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি মানে না, তার মানে ওইটাও একটা আনসলভড ইস্যু হিসেবে সামনে থাকবে। একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না। আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো, কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন, কারণ বেশ কিছুদিন 5ই আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সাড়া পাচ্ছিলাম না। তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, স্পষ্ট। জামাত না চাইলে, এনসিপি না চাইলে, তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন, সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার? এই দুটো আপনি বলেছেন, জামাত এবং চরমোনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ ধরেন হচ্ছে না, একটাই সংসদ যেমনি আছে এমনি, এখানে পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে, 3টা 4টা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে, তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমন হইতে পারে, প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন, উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন। সিপি চাচ্ছে, এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। স্যাক্রিফাইস করতে হবে, এখানে নেতৃত্ব দেখাইতে হবে, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে, কারণ বাকিরা জানা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে লুজ করবে। কিন্তু নিশ্চয়ই, কিন্তু বিএনপিকে যে জায়গাতে এক ধরনের কোণঠাসা করে ফেলা হচ্ছে, এবং বিএনপির বিরুদ্ধে যখন এইসব স্লোগান উঠছে, এবং দেশব্যাপী যখন একটা জরিপ দেখানো হচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, নানা জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব, নানা কিছু বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন বিএনপি ওই সুবিধাজনক জায়গায় থাকবে কিনা, মানে জনগণের কাছে। বিএনপি আওয়ামী লীগ একই রকম, এটা বলা হচ্ছে এই কারণে। একটা জরিপ গতকাল করেছে ব্র্যাক, তাদের গবেষণা সংস্থা দিয়ে, সেখানে দেখা গেছে যে 5 আগস্টের পরে বিএনপির যেখানে জনপ্রিয়তা 14% বেশি ছিল, সেটা নেমে 2% নেমে 12% এখন। জামাত ইসলামের মানে ভোট দিবে 11% জামাত, 12% হচ্ছে বিএনপিকে। এবং এই যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বিএনপির ক্ষেত্রে, বলা হচ্ছে যে এই যে নানা ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা কিছু, এগুলো আসলে আওয়ামী লীগের দলীয় কর্মীরাও সবসময় করত। এই প্রেক্ষিতে বিএনপি এবং আওয়ামী লীগকে একই ঘরানার বলে, নৌকা গেছে যে পথে ধানের শীষ যাবে সেই পথে, বা নৌকা বা ধানের শীষ দুই সাপের এক বিষ। 5 আগস্টের পর এই ধরনের স্লোগান এসেছে নানা সময়ে। এইসব স্লোগান বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বিএনপির কাছ থেকে যে খুব প্রতিবাদ এসেছে সে সময় এমনটা নয়, তবে আজকাল নেতারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। আওয়ামী লীগের সাথে তাদের তুলনা কিছুতেই চান না তারা। তবে জরিপ বলছে আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কার্যক্রমের কারণে 8 মাসে তাদের জনপ্রিয়তা কমেছে। মাত্র 12% মানুষ চায় বিএনপিকে। আওয়ামী লীগের মতো বিএনপির এটি কি শুধুই অভিযোগ নাকি সত্যতাও আছে? প্রশ্নের উত্তর চাই আমরা, কারণ তো সমত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। আপনাদের সাথে আছি আমি নাজনীন মনি, আর আমাদের সাথে আজকে অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ। আমরা আসিফুজ্জামান ফুয়াদকে একটু পরে পাচ্ছি বোধ হয়, তিনি যানজটে আটকেছেন, কিন্তু আমাদের সাথে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। খুবই আলোচনায় এখন হাবিবুর রহমান হাবিব আপনি, এবং সেই আলোচনার সূত্রপাত একটা সমাবেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে। প্যাকেটে উঠছে, সেটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনি অনেক জায়গায় অনেক কিছু বলতে পারেন।
কিন্তু জিপ কেটে ফেলা হবে, এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত হয়েছে, যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা। কারণ আপনার অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমার ভাই ব্যারিস্টার পদকে আজকে আলোচনা হিসেবে পেয়েছি, আমি গর্বিত। আমি খুব পরিষ্কার করে বলি, আমাকে যারা চেনে না জানে না তারা নানান কথা আমার সম্বন্ধে বলতে পারে। এই জিভ কাটার কথা বলেছিলাম সম্ভবত 1998 সালে। আচ্ছা, যখন ছাত্রদের প্রেসিডেন্ট তৎকালীন শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে টিয়ার সেল মেরেছিল, এখনও দেখেন ওর এখানে গর্ত আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম, এতদিন এই কারণে দিলাম আওয়ামী লীগের সময় সে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি যে ছাত্রলীগের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার সেল নিক্ষেপ করেছে। এইটা বলার পরের দিন আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম 98 সালে সম্ভবত, যে মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি কারো দিকে কিছু তাক করতে চায়, এটা ঢিলও নিজের বানা লাগে না, ইশারা করলেই হয়। তো এই কথাটা যদি, এই মিথ্যা কথাটা যদি আপনি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। জাতীয় প্রেস ক্লাব, জাতির বিবেক, এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু আপনি যেহেতু লক্ষ মানুষের জীবনের বিনিয়োগে মহান জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আপনি করেছেন, সেই জন্য আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার দিব্যাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি। তারপর সমস্ত পত্রিকা আসার পরের দিন সকালবেলা তার কাছে পত্রিকা গিয়েছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। গেলাম, আমি জেলখানাতে বের হয়ে আসলাম 2024 সালের 21 এপ্রিল। বের আসার পর আহমেদ হোসেন আমার ওই প্রোগ্রামটা সাজিয়েছিল, পরে আরও পরে অনেকে ছিল, ওই দিন প্রথম জন্যই ছিলেন। তাই বললাম ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল ডক্টর আখতারুজ্জামান। পৃথিবীর কোনো আদালত বেগম খালেদাকে 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার মতো কোনো উপকরণ ছিল না ওর ভিতরে। তাই আমি ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি কারাগারে গিয়েছিলাম। মহামান্য আদালত জিজ্ঞাসা করেছিল আপনার বক্তব্য কি ব্যাপার বলেন, শপথ বাক্য উচ্চারণ করেন। শপথ বাক্য করে বলছে, সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি আবারও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইর রহমানের নামে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, আমি বলবো কথা, এরকম কথা তাদের 100 বছর জেল আমি করা করি না। তারপরে আমি জেলখানা ফিরে আসার পরে ওই টকশোতে বললাম যে আমি জেলখানায় গিয়ে সলিমুল হক কামালের কাছ থেকে পরিপূর্ণ এটা আমি পড়েছি রায়, কোথাও বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো উপকরণ নেই। তারপরে আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তাহলে কেউ উন্মুক্ত তরবারে নিয়ে এসে আমার শরীর থেকে মাথাটা নামিয়ে দিক এক কোপে, অথবা ইলেকট্রিক করার দিয়ে আমার গর্দানটা কেটে দেওয়া হোক বলেছিলাম। এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, তার জিব্বাটাকে কেটে দেওয়া হবে। কোন আমল? আওয়ামী লীগের আমল। কার সামনে? আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক। তা আমি আহমেদ হোসেন বলছিলাম, আমিও আমার বলেন না, আপনি বলেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, দেখেন আপনি জিব্বাটা থাকবে না। আওয়ামী লীগ আর একজন এমপি, একজন নেতা আমার সামনে আর এই কথা উচ্চারণ দিতে করেনি যে বেগম খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছে। সেই আমি যেটা বললেন, এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোটো ভাই বুদ্ধুকে আমাকে না পেয়ে প্রতিদিন ইলেকট্রিক শক দিত। এই যে টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতবার ছেড়ে গেলাম, লক্ষ লক্ষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি, আমরা হাজার হাজার মানুষ, আমাদের শত শত গুম হয়েছে, হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি? সেই জন্য আমি বলেছি, আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনও বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। কিন্তু এটা আপনি মনে করেন না? আপনি যদি পরপর বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন জামাতের আমির শফিকুর রহমান কি বললেন, আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন।
আমি তো কাটতে চেয়েছি, এখন দ্বিতীয় সরকার ডান হাত না, বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বাটা টেনে খুলে ফেলে দেবো, অপরাধ কার বেশি? তারপরে মাসুদ, ডাক্তার মাসুদ যে দর্শী বক্তৃতা দেন, উনি কী বললেন সেদিন, গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম, আর একটা নাম উঠবে বাংলাদেশের একটা বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তার বিরুদ্ধে। একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায় তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এরপরেও কি আমার ওপর একটা বড় কিছু হয়ে গেল? বড় হলো আমারটা। আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেওয়া, এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে মানে সরল? এটা কি সরল? শুনতে হবে তো। জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এক ভাষায় কথা বলেছি। তারপরে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমি যখন আওয়ামী লীগ করতাম, আমি সুন্দর ভাষায় একই কথা বলেছি। বিগত সরকারের আমলে আমি হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন, উনি নির্বাহী আদেশে বের হয়েছেন 6 মাসের সাজা মকুব স্থগিত, অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ, শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো। তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনিসুল হক যে আদালতের আমানত বেগম খালেদা জিয়া, আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে উপস্থিত করব। আপনি তখন ছিলেন 71-এ, আমি বললাম এর মানে ফারজান রূপা ছিল, আমি বললাম যে আমি ম্যাডাম খালেদার উপদেষ্টা, আমি দলের কর্মী, এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয়, আমরা জেলখানা থেকে আসার সময় হয় টাকা দেওয়ার লাগে, না কোনো মানুষ জামিনদার হয়। তা আমি ম্যাডাম খালেদার কর্মী হিসেবে আমি বলছি আগামীকাল বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসার জন্য বাইরে পাঠান, আমি আজকে কারাগারে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকব। উনি যদি নাই আসেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবার কোনো আপত্তি করবে না। আমি মৃত্যুদণ্ড নিয়ে, ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, দেশটা যেন কলঙ্কিত না হয়। শেষ করে দিই, এইটা বলার পরে আমি ওই 7টা-8টার সময় তো 71 টেলিভিশন হয়, আপনি দেখেন ওই দিন রাত্রে 1:30 থেকে পুনঃপ্রচার হয়, যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি। আমি দেখার জন্য বলেছিলাম, শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার, তখন আমি 71 কী ব্যাপার ভাই, আপনারা আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিফোন বন্ধুরা কত লক্ষ টাকা লস করলেন, বন্ধু করে দিয়েছিল। এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম, গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো, আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান, আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তার শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি দুর্নীতিবাজ না হন, আমাকে কিন্তু ধরে নিয়ে যান। বড় কিছু হলো, এটা বড় কিছু হলো আজকে যদি যে বলবে তার। এবং দেখেন আমি আমাকে প্রশ্নটা করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন, আচ্ছা এটা কত বড় মিথ্যাচার করে দেখেন। আচ্ছা, মিথ্যাচারের প্রসঙ্গটা আমি আসি, আপনার কাছ থেকে আমি এই পয়েন্টটা নিয়ে আমি আসছি, আবারও নিশ্চয়ই আসবো। আমাদের সাথে আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, ব্যারিস্টার, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জামাত ইসলামের কথা এখানে এসছে এবং এখনো পর্যন্ত হাবিবুর রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিপ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, একই সাথে আমি জামাতের কথাও বলছি, মানে সকল ক্ষেত্রেই বলছি, সেটা আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? ধন্যবাদ। আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন, আমি এটাকে দেখি হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে, দেখবেন
হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাৎ করা হয় তখন দেখবেন যে একটা গুণের কথা সবসময় বলা হয় যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত, চিৎকার করে কথা বলা, কাউকে আহত করে কথা বলা, তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া, উস্কানি দেওয়া, এই ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না। তার অন্য দোষ ত্রুটি থাকতে পারে, সে প্রধানমন্ত্রী ছিল, সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কিনা, এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, দলের চেয়ারপারসন। ঠিক একইভাবে দেখবেন তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না, কাউকে অসম্মান করা, অহেতুক কাউকে বকাঝকা করা, এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন। আমি কারোর সাথে মিট করি নেই। একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না, এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি। এরশাদের সাথে যারা, অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন, কথা বলেছেন, তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি। টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেয়া, এই জায়গাগুলো ছিল। জিয়াউর রহমানের কিন্তু এই গুণগুলো ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল। এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকায় দেখলাম যে সম্ভবত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা মানে 1 থেকে 6 প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল। তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখটুক বড় টড়ো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক মাস আগে। এবং এটা নিয়ে কিন্তু দেখবেন যে অনলাইনে বেশ হুমকি আসছে। হুমকি আসার পরে কিন্তু তারেক রহমান নিজে স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে স্বাগত জানায় যে যারা রাজনীতি করবেন, যারা পাবলিক লাইফ মেনটেন করবেন, তাদেরকে হেয় করা, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, পলিটিক্যাল স্যাটায়ার বলতে যা বোঝায় সেইটা করবার মতো অধিকার থাকতে হবে, এবং এটাকে উনি স্বাগত জানিয়েছেন। এখন সেই রকম একটা রাজনীতির নতুন বন্দোবস্ত যেখানে আমরা দেখবার জন্য স্বপ্ন দেখি, এবং এই গত অভ্যুত্থানে যেগুলো এসছে, এবং আমিও আপনার শোতে বিভিন্ন জায়গায় বলেছি যে এবং সমালোচনা করেছি যে বিএনপির রাজনীতি নিয়ে আমার সিরিয়াস বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে, কিন্তু তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে, স্লোগান হয়েছে, এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে। আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত 16 বছর আমরা যারা এই আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, হাবিব ভাই মজলুম মানুষ, বহুবার জেল খেটেছেন, এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি মানে এই কনফ্রন্টেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো? আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার। আর একজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না, বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না। যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না, এটা ঠিক হয়েছে কিনা, উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা, করেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি করা, বাপমা তুলে কথা বলা। ঐকমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহের পর সপ্তাহ ওখানে মিটিং করেছি, বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি, যৌক্তিকভাবে করেছি। সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাইয়ের বাপমা তুলে তো আমাকে গালাগালি করতে হয়নি। ভদ্র ভাষায় সেখানে অনেক তর্ক বিতর্ক এই জানে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই। হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই, উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে, ছোট ছোট ছেলেমেয়েরা রাজনীতি করছে, তাদেরও দোষ আছে, আপনি কেন খোঁচা দিচ্ছেন? সিনিয়র পলিটিশিয়ানকে তো সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে, তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন। হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না, প্রচুর দ্বিমত করেছি, কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় না। আমি সেই জায়গাটাই বলছি, যেহেতু হাবিবুর রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন, বা তার দলের যে 2 সাপের 1 বিষ কেন সেটা বলবে, কেন আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে, সেটাই উনি তো বলছেন। এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো। আমরা তো 5 তারিখের পর থেকে মোটামুটি 2 দলকে মুদ্রার এপিট ওপিট যেমন বলতে দেখছি, নৌকা যেদিকে যাবে ধানের শীষ সেদিকে যাবে সেটা বলতে শুনছি, 2 সাপের 1 বিষ, মানে কেন, মানে এটা কেন, এটা কি -2 করতে চাই? এটা গণতন্ত্র। দেখেন, একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া, যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন, তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন, অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন, এইটা অ্যাকসেপ্টেবল না।
কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে। এটা তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টে রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। আমাকে মানুষ গাইলাবে, আমাকে মানুষ অপছন্দ করবে, আমাকে মানুষ সমালোচনা করবে। এখন এই সমালোচনার ভাষাটা কত মার্জিত হতে পারে সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব, যে একটা রেসপন্সিবল পলিটিক্সের জায়গাতে আমরা সিরিয়াসলি এই আলোচনাটা আনতে পারি কিনা, যে ইস্যুর উপর কথা বলবো, দফার উপরে কথা বলবো। বিএনপির সমালোচনা কি? আপনি বিএনপির 31 দফা নিয়ে কথা বলেন, তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলেন, নেতাকর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু গালাগালি কেন করতে হবে? মানে ওই জায়গাটাতে আমাদের একটা সীমানা টানা দরকার। এবং এটা এমন জিনিস, এটা আপনি আইন করেও করতে পারবেন না। এটা হচ্ছে চর্চার মধ্য দিয়ে, অভ্যেসের মধ্য দিয়ে একটা কালচার ডেভেলপ করতে হবে। কিন্তু এটার প্রসঙ্গটা যে জায়গাতে এসছে, আপনার কাছে সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। আমি ফিরবো যে বিএনপি আওয়ামী লীগ একই, এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলো, এই কথাটা বলার রাইট থাকতে হবে তো। হ্যাঁ, আমি আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন না গত 5 বছর ধরে? নিশ্চয়ই। তো সমস্যা কি? বানাইছে, আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি বি টিম না। সেটা প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে সেটা আমি জানতে চাই। এটা বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল, নিশ্চয়ই আমি 31 দফার দল, আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মিলাইতে পারবেন না। এটা তাকে তার কাজ, আচরণ, আগামী দিনের গভর্নেন্স, শাসন দিয়ে তাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। হাবিব ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেই বদলে যাওয়াটা আওয়ামী লীগের কাছ থেকে আলাদা হতে পেরেছে কিনা বিএনপি। আমি একটু বিরতির পরে যাব, কারণ এর মধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন নাসরুদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি স্পষ্ট বলেছেন যদি হয় তাহলে যারা মৃত্যু বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন জুলাইয়ে, তাদের কবর থেকে তাদের জ্যান্ত করে নিয়ে আসতে হবে সরকারকে, তারা সেটি বলেছেন। খুবই বড় কথা বলে দিয়েছেন। কেন এই কথা আসছে, মানে কেন আওয়ামী লীগ এবং বিএনপি আলাদা? মোটা দাগে আমাকে 3টা পয়েন্ট বলেন। আওয়ামী লীগ আর বিএনপি আলাদা এই কারণে, প্রথম যদি আমি ধরি, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কারোর বিরুদ্ধে বলেন না। এই যে এত তাকে শাস্তি দিল, আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নাম উচ্চারণ করেনি। আওয়ামী লীগ এই যে ভোটবিহীন অবস্থায় একবার 153 বিনা ভোটে, তার 24 সালে রাতের ভোট কেটে নিয়েছে, এটা একটা ডিফারেন্স। বিএনপির সাথে ডিফারেন্স, বিএনপি আপনার এতে বিশ্বাস করে অর্থনীতিতে, ফ্রি অর্থনীতিতে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে সমাজতন্ত্র, তারা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ একটাও তারা মানে না। বিএনপি যা বলে তাই করে, আর আওয়ামী লীগ যা বলে তা করে না। এটা হলো বড় পার্থক্য। এখন আপনি আসেন যে আমি কেন কথাগুলি বলেছি। তারেক রহমান নিষ্পাপ একটা মানুষ, লন্ডনে বসে আছেন। এখানে ঢাকা শহরে, পুরনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো, 2টাই যুবদল এবং একদম ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে। আমি রাতের বেলায়, আমি তো খেয়াল করি না, আমি বাড়িতে, এক ডিস্ট্রিক্ট জাজ, আমার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আমার পাশে গেছে, এক সাংবাদিক আছে, হঠাৎ করে ফেসবুকে দেখি যে স্লোগান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারেক রহমান, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান কী সব বাজে, চাঁদা ওঠে লন্ডনে চলে যায়, পল্টনে, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে আক্রমণ এবং অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে। বিল্লুর কেন? কারণ কি? কারণটা কি? ওই রাত্রিবেলায় তারপরেই মানে বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি রাতের ভয়ে আমার লোকজন হাত কিন্তু ওই রাতের বেলায় আমি 2:30টায় এক সাংবাদিক আমার পাশে ছিল, সে তার পেজ থেকে আমি তাকে করলাম যে কী হয়েছে থেকে এখানে বিএনপি এখন দায়িত্ব কোথা থেকে আসলো। তারপর দিন তারেক রহমান উনি পরিষ্কার করে বললেন যে ঘটনা যেই ঘটাক তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে ধরে দিতে হবে, এবং কোনো বিএনপির আইনজীবীরা সেখানে তার পক্ষ নিতে পারবে না। তারপরও এই মাসুদ বলে ফেললো যে বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আওয়ামী লীগের দেশটা বিতাড়িত। কোন কারণটা কি? এই যে কেন এখন দেখেন যে তারা যে কথাটা বললেন, মানে এইসব বাচ্চা ছেলেবেলাকে জিয়া রহমান কেটেছে খাল, এরশাদের লাঙ্গল, আওয়ামী লীগের কি একটা বিচ্ছির একটা কথা। এরাই বলেছে ম্যাডাম খালেদা শাড়ি কাকে দিবে, তারপর তার গহনা কাকে ভাগ করে নিচ্ছে। কোন বিনা অপরাধে এই কাজগুলো যদি বলে, আমরা এত কষ্ট করার পর, এই দেখেন জয়দেবপুরে মারা গেল। আপনার কি মনে হয় না যে এগুলো আসলে, যেটা ফাদবে বলছিলেন, যেগুলো একটা রাজনৈতিক কথা, না, আমি আজকে বলতেছি, এই যে জয়দেবপুরে একজন সাংবাদিক গলাগড়ে হত্যা করলো, সারজিদ আলম পোস্ট দিয়ে দিল বিএনপিটা করেছে,
তারপর তো এখন মামলা হয়েছে তার নাম। আমি আজকে বলতেছি গাজীপুরে আমি পরিষ্কার করে বলেছি যে 200 এক বিশ যারা নৌকার ধানের 201 তারকে দিব্যাটা কেটে দেয়। আমি সাজিদ আলমকে বলি নাই, আমি কাউকেই বলি নাই, যাকে যে বলবে তাকে। অথচ আমি কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তার নাম ধরে বলেছিলাম। এটা একটা গেল। এবং আমার পরশু দিনের একটা বক্তব্য, 10 তারিখে একটা বক্তব্য, চাটমোহরে আমাদের হাসান দাফের টুইন কৃষিবিদ, তাকেও আমরা 2 থেকে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতো 3-এ দেওয়া হয়েছে। আমি জেলা আহ্বায়ক তাকে বুঝি ওখানে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌড়ায় বেড়াচ্ছে, সে ধানসি করে। আমি দেখো চেয়ারম্যান সাহেব এখানে সরাসরি বলে দিয়েছেন আমাকে তার পক্ষে ইলেকশন করার জন্য, তুমি এগুলো করো না। আমি ঘরের মধ্যে জনসভা না, আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান, আমি বললাম যে এত বছর আমরা নির্যাতিত হলাম, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সাজিদ আলম বলে ফেললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলে বা লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি আজকে আপনার অনুষ্ঠান থেকে বলছি 2টা, ওইটা আমি সাজিদ আলমের উদ্দেশ্যে বল নাই, ওইটার সাজিদ আলম আমার বিরুদ্ধে একটা ফোর্স দিয়েছে, এটা আমি বলছি এটা যদি প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করব। কারণ আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আর ওইটা তো অসত্য কথা। আমি আমার কর্মীদেরকে, আমার চেয়ারম্যান সাহেব যেহেতু 2 থেকে 3-এ নিয়ে গিয়ে দিয়েছেন, আমার সেই নেতা কৃষক দলের নেতা আন্দোলন সংগ্রামে সে সর্বাগ্যে ছিল, তার পক্ষে আমি বলতে পারবো না আমার কথা, আমার কর্মীদের বলতে পারবো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দিতে বলে কোন নেতা, সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারবে না। আমি জামাতের কথাও বলি না, জামাতের লোক ভোট দিতে ধানেশে দাঁড়িয়ে পারলে গেলে তাকেও মারতে যায়, কিছু করতে চায় না। এই যে বিকৃত, আমি আজ পর্যন্ত একটা কথা কোনো দিন আমি কিন্তু বললেন, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আজকে আপনি বললেন যে ভোট কোথায় দিবেন না, শহীদদের কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। একা ওনারা দেশের মালিক, হতে দিবেন না কেন? এখন কতদিনই আপনাদের বিচার হবে, কতদিনই সংস্কার হবে আপনি বলেন? এই যে দেশটা কোথায় যাচ্ছে, দেশের অর্থনীতি কোথায় কোন দিকে যাচ্ছে? আজকে আমার অত্যন্ত, আমি তাকে একসাথে আমার ভালো সম্পর্ক, সালুদ্দিন সাহেব বললেন যে আমরা এই খাদের কেনার থেকে আমাদের অর্থনীতি ঘুরে নিয়ে আসছে। আমি তো একমত না। তার 1 বছর একটা ইনভেস্টমেন্ট আসে নাই, আমার নতুন কোনো প্রোডাকশন হচ্ছে না, তারা ঘুরে দাঁড়ালাম কোথা থেকে? রেমিটেন্স পাঠাচ্ছে। আমি কোনো ভারী যন্ত্রপাতি ইম্পোর্ট করছি না, ভারী যন্ত্র ইম্পোর্ট করলে আমার অবশ্যই রিজার্ভ কমে যেতে, এইটা তো উন্নতি না। তো এখন দেশটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দেশের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাচ্ছে না, তারা তো স্পষ্ট বলেছে হবে না। তারা বললেই তো হবে না। এই কথাটা কারা বলেছিল? আমরা সবাই মিলে 85 নির্বাচন করলে উপজেলা সব দল বল আমরা চেয়েছিলাম, বিএনপি, তারপরে জামাত সব আওয়ামী লীগ সহ ওই নির্বাচন ঠেকাতে আমরা পারিনি। 86 আওয়ামী লীগ নির্বাচন জামাতকে সাথে করে বিএনপি গেল না, নির্বাচন ঠেকাতে পারেনি। 88 বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, তারপর আমরা সবাই মিলে ঠেকাতে পারিনি। 1996 সালে ম্যাডাম খালেদা যেটা ইতিহাসে তার নাম লেখা থেকে সন্ন্যাস করে শুধু তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করার জন্য 15 নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত মিলেও সেই নির্বাচন ঠেকাতে পারেনি। ম্যাডাম কিন্তু 30 তারিখে পদত্যাগ করে উনি সংবিধান তত্ত্বাবধায়ক সংশোধন করে, যেটি ইতিহাস তার নাম লেখা থেকে সন্ন্যাস করে। 2014 সালে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে, সব দল মিলে আমরা ঠেকাতে পারিনি। 2018 রাত্রিবেলা ভোট কেটে নিয়েছে, ঠেকাতে পারেনি। 2024 সালে আমাদের সব দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছেন, ঠেকাতে পেরেছে। তাই বলি যে যতই বলুন না জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। নির্বাচন ঠেকাতে তো প্রশ্নই ওঠে না। নির্বাচনের তারিখ দেওয়ার জনগণ রাস্তায় নেমে পড়তেন, তারা 17 বছর ভোট দিতে পারে না, তারা বারবার ভোট দিতে পারছে না। জন আকাঙ্ক্ষাকে আপনি একেবারে উড়াইয়ে দিবেন, এটা তো সম্ভব না। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয়? বলছেন যে নির্বাচনকে আপনারা ঠেকাতে পারবেন না, যদি হওয়ার কথা নির্বাচন তাহলে হবেই। আসলে এনসিপি যদি চায় নির্বাচন কি বিলম্বিত করতে পারে? না, একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কিছু টেনশন তো আছে, সার্টেনলি, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা মোটা দাগে নির্বাচন পিছায় যাবে বলে এখন পর্যন্ত সেই আশঙ্কা আমি করছি না। রাজনীতিতে অনেক মেটাফোর আছে, আপনি যেটা বলছিলেন এর আগে, যে রাজনৈতিক দল নেতাগুলো অনেকগুলো জিনিস বলে আসলে এটা মিন করে না, অথবা ধরেন নেগোশিয়েটিং টুল আছে।
একটা বিষয় দেখেন যে বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের, এইটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না, 18 এবং 73 সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই। তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে, তার বিদ্রোহী প্রার্থী। প্রত্যেক আসনে আসনে সিরিয়াস 130-35টা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং, দুজনের মতো করে আর কি লড়বার মতো। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন, কেউ ছিল না, 280 সিট পেয়ে গেলেন হুট করে, এটা বিএনপির কোনো দোষ না, বাট দিস ইজ এ রিয়ালিটি, এটা হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যুজ আছে, যে আমরা এগুলো একমত হয়েছি, বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। আমরা যারা বাকিরা আছি আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত না। আমরা বোধ করছি যেগুলো সবাই ইতিমধ্যে একমত হয়ে গেছি, সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব। যেমন ধরেন আমরা যদি সবাই ডিসাইড করলাম যে মেয়েদের আসন 50 থেকে 100-তে নিব, তো এটার জন্য আমি 2032 পর্যন্ত অপেক্ষা করব কেন? এটা 2026-এ কেন হবে না? আমরা যদি সবাই একমত হই যে মেয়েদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, তো সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হয়ে যাই 2 টার্মের বেশি ক্ষমতায় কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই নির্বাচনে সেসব পরিবর্তন চাই, এটা দরকার, কিন্তু এখনই দরকার, এখনই হতে পারে। সেটা তো নির্বাচন হলে, আপনি যেটা বলছেন সেটা নির্বাচন হলে, প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না। না, টেনশনের জায়গাটা কোথায় সেটা বলছি। তার মানে জামাতের একটা ইস্যু আছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি মানে না, তার মানে ওইটাও একটা আনসলভড ইস্যু হিসেবে সামনে থাকবে। একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না। আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো, কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন, কারণ বেশ কিছুদিন 5 আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সাড়া পাচ্ছিলাম না। তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, স্পষ্ট। জামাত না চাইলে, এনসিপি না চাইলে, তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন, সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার? মানে একটা তো বিষয় হইল যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে, নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন, জামাত এবং চরমোনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় 2টা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ ধরেন হচ্ছে না, একটাই সংসদ যেমনি আছে এমনি, এখানে পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে, 3টা-4টা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে, তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমন হইতে পারে, প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন, উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন। সিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। স্যাক্রিফাইস করতে হবে, এখানে নেতৃত্ব দেখাইতে হবে, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে, কারণ বাকিরা জানা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে লুজ করবে। কিন্তু নিশ্চয়ই, কিন্তু বিএনপিকে যে জায়গাতে এক ধরনের কোণঠাসা করে ফেলা হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে যখন এইসব স্লোগান উঠছে এবং দেশব্যাপী যখন একটা জরিপ দেখানো হচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, নানা জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব, নানা কিছু বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন বিএনপি ওই সুবিধাজনক জায়গায় থাকবে কিনা, মানে জনগণের কাছে। বিএনপি আওয়ামী লীগ একই রকম, এটা বলা হচ্ছে এই কারণে। একটা জরিপ গতকাল করেছে ব্র্যাক, তাদের গবেষণা সংস্থা দিয়ে, সেখানে দেখা গেছে যে 5 আগস্টের পরে বিএনপির যেখানে জনপ্রিয়তা 14% বেশি ছিল, সেটা নেমে 2% নেমে 12% এখন। জামাত ইসলামের মানে ভোট দিবে 11% জামাত, 12% হচ্ছে বিএনপিকে। এবং এই যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বিএনপির ক্ষেত্রে,
বলা হচ্ছে যে এই যে নানা ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা কিছু, এগুলো আসলে আওয়ামী লীগের দলীয় কর্মীরাও সবসময় করত। এই প্রেক্ষিতে বিএনপি এবং আওয়ামী লীগকে একই ঘরানার বলে এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অন্তত এই প্রসঙ্গটাকে আপনি মানে প্রতিবাদ করতে চান? এইটা যারাই জরিপ করেছে তাই যদি হয় তাহলে তো এখন তো কারো নির্বাচনে না আসার তো কথা বলো না, উচিত তো তাদের বিএনপিতে জনপ্রিয়তা নেই, তাই তো, জনপ্রিয়তা কমে গেছে। এই দেশে যতগুলি রাজনৈতিক দল আছে আমি বলতে চাই সব দলের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়া রহমান। ধারাবাহিকভাবে কতগুলি কাজ করে গেছে, সে ক্ষমতা যেতে ছিল। আমরা একটা খাদ্য ঘাটতির দেশকে খাদ্যের সংসম্মত বিদেশে চাল রপ্তানি শুরু করেছিল, গার্মেন্টস প্রতিষ্ঠা করে গেছেন, ম্যান পাওয়ার সৃষ্টি করে গেছেন, স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন যা তার করার কথা না। তারপরে এই যে 900 বিদ্যালয় স্থাপন করে মানুষের লেখাপড়ার ব্যবস্থা করেছেন। বেগম খালেদা জিয়া এসে 5,000 টাকা কিনে সুদ মাফ করেছেন, 10,000 টাকা কিনে সুদ মাফ করেছেন। খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করেছেন। উনি মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আপনি নিশ্চয়ই দীর্ঘ রাজনৈতিক জীবন এটা দেখেছেন, এই দেশের মানুষ অনেক ভালো কাজ যত না মনে রাখে, একটুখানি খারাপ কাজ তার চেয়ে বেশি মনে রাখে। বলি জি, খারাপ করে বিএনপি ধরেন 1 কোটি কর্মী আছে, জি, 1 কোটি কর্মীর ভিতরে যারা দুষ্টমি করছে, করে নাই একেবারে না, মানে চাঁদাবাজিটা কি দুষ্টমি বলতে চান? অনেকে চাঁদাবাজি, শোনেন চাঁদাবাজির ব্যাপারটা কোনটা জানেন? ধরেন বাস স্ট্যান্ড ছিল বিএনপি আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ চলে গেছে, বাসে সিরিয়াল কে দিবে? টেম্পো স্ট্যান্ড ছিল আওয়ামী লীগের দখলে, চলে গেছে। আওয়ামী লীগ একটা টেম্পো চালু করতে 10,000 টাকা নিত, এই আওয়ামী লীগ 1 টাকা দেওয়া লাগে না, সারাদিনে 20 টাকা দেওয়া লাগে। এটা কি চাঁদাবাজি? আওয়ামী লীগের লোকেরা বিএনপির ধরেন খাল বিল যেগুলি সরকার ডাকছিল সেগুলো নিয়ে জরুরি কেড়ে নিয়েছিল, তারা সঙ্গে চলে গেছে, সরকারি ইজারা দিয়েই তারা নিচ্ছে। এই হাট বাজারগুলি, কিন্তু এর জন্য তো আওয়ামী লীগের মতো করে বলা হয় তারা এগুলো খারাপ করেছে বলে তাদের লিগেসি বিএনপি ধরে রাখবে। এখন ওই হাট বাজারগুলো পরিচালনা করতে সরকার ট্যাক্স দিতে হবে না? তো সেটা তো সরকার ডাক ডেকেই তো তারা হাট বাজার পরিচালনা করতেছে। সরকার ডেকে বিএনপি কে কাজ দিয়েছে হাট বাজার পরিচালনা করার জন্য। না তো আপনি ইজারা আপনি দিবেন 1 লাখ টাকা, কাদের কাছ থেকে পেয়েছে? সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে নিয়েছে তো। জি, একটা হাট ধরেন আপনি রাখলেন 2 কোটি, আমি রাখলাম 2 কোটি 5 লাখ, আমি তো পাবো। সরকারের ঘাটে বেজি আমি দিলাম। এর বাইরে কিছু জায়গায় আছে, ধরেন আপনি ধরেন চাঁদাবাজি কোনটা, আপনি একটা বাড়ি বানাচ্ছেন, সেখানে দিয়ে দিলাম, বলে 5 লাখ টাকা না দিয়ে বাড়ি বানাতে দেবো না। আপনারা জমি কিনছেন, সেই জমি দখল দিচ্ছেন, আমাকে 2 লাখ টাকা জমি দখল দেবো না, সেইগুলি চাঁদাবাজি। এগুলির সংখ্যা সেগুলো করছে না, সেগুলো তো করছে, এগুলি খুব কম, ওইগুলি হচ্ছে বেশি। আমার জায়গা ছিল, আমি সেখানে গিয়েছি। এবার আপনি আসেন বিএনপি জামাতদের, আমি বলছি, আমি শেষ করি, খুব অল্প কথা শেষ করি, যেটা আজকে কথা আওয়ামী লীগ ক্ষমতার থেকে নির্বাচন দিয়ে কথাটা আপনি বলছেন, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, জোর করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তো বাড়ি করে থাকতে পারি না। আরে ভাই, আমাদের তো বিএনপির জন্মহার কমে গেছে, তো আমাদের ছেলেরা যুবদল ছাত্রদল ছেলে বিয়ে করতে পারে নাই, তারা বউ বাচ্চার কাছে যেতে পারে নাই। আমাদের জন্মহার মিনিমাম 5% জন্মহার আমাদের কমে গেছে। এত অত্যাচার নিজের সহ্য করেছে, কিছু ছেলে দুষ্টামি যারা করতেছে তাদের তো বহিষ্কার করতেছে। এবং আমি বলি যতদিন যাবে জামাতে জনপ্রিয়তা আরো কমবে, এনসিপি জনপ্রিয়তা আরো কমবে যাবে। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে জামাত চাঁদাবাজি শুরু করেছে, ব্যাংক দখল তো আগেই করেছে। ফুয়াদ ভাই, শেষ মুহূর্তে জানতে চাই যে এই দ্বন্দ্ব থেকে বিএনপিকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য বিএনপির জন্য আপনার কিছু বলার আছে কিনা? শুধু বিএনপি না, পলিটিক্যাল কালচারের অংশ হিসাবে মোটা দাগে রাজনৈতিক দলগুলোকে 3টা জায়গায় সংস্কার করতে হবে। আমরা যদি সবসময় দেখবেন যে অন্যের সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সরকারের সংস্কার নিয়ে কথা বলি, নিজেদের সংস্কার নিয়ে কম কথা বলি। 3টা জায়গায় মোটা দাগে দরকার। একটা হচ্ছে যে দলে নেতা কিভাবে নির্বাচিত হবে, একদম তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত, চেয়ারপারসন পর্যন্ত সব দলে। আর 2টা পরপর। দ্বিতীয়ত হচ্ছে দলের আয় ব্যয়ের উৎস কি, টাকা কিভাবে ওঠে, কিভাবে যায়, খরচ হয়। দলের বাইরে কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক জায়গা থাকতে হবে। এইটা না থাকলে বাইরে এই প্ল্যাটফর্মগুলো দিয়ে সংস্কার করা সম্ভব হবে না। কেন এই কথা আসছে, মানে কেন আওয়ামী লীগ এবং বিএনপি আলাদা? মোটা দাগে আমাকে 3টা পয়েন্ট বলেন। আওয়ামী লীগ আর বিএনপি আলাদা এই কারণে, প্রথম যদি আমি ধরি, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কারোর বিরুদ্ধে বলেন না। এই যে এত তাকে শাস্তি দিল, আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নাম উচ্চারণ করেনি। আওয়ামী লীগ এই যে ভোট বিহীন অবস্থায় একবার 153 বিনা ভোটে, তার 24 সালে রাতের ভোট কেটে নিয়েছে, এটা একটা ডিফারেন্স। বিএনপির সাথে ডিফারেন্স, বিএনপি আপনার এতে বিশ্বাস করে অর্থনীতিতে, ফ্রি অর্থনীতিতে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে সমাজতন্ত্র, তারা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ একটাও তারা মানে না। বিএনপি যা বলে তাই করে, আর আওয়ামী লীগ যা বলে তা করে না। এটা হলো বড় পার্থক্য। এখন আপনি আসেন যে আমি কেন কথাগুলি বলেছি। তারেক রহমান নিষ্পাপ একটা মানুষ লন্ডনে বসে আছেন। এখানে ঢাকা শহরে পুরনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো দুইটাই যুবদল এবং একদম ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে। আমি রাতের বেলায় আমি তো খেয়াল করি না, আমি বাড়িতে এক ডিস্ট্রিক্ট জাজ আমার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আমার পাশে গেছে, এক সাংবাদিক আছে। হঠাৎ করে ফেসবুকে দেখি যে স্লোগান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তারেক রহমান, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান কী সব বাজে, চাঁদা ওঠে লন্ডনে চলে যায় পল্টনে, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে আক্রমণ এবং অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে। বিল্লুর কেন, কারণ কি, কারণটা কি? ওই রাত্রিবেলায় তারপরেই মানে বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি রাতের ভয়ে আমার লোকজন হাত কিন্তু ওই রাতের বেলায় আমি আড়াইটায় এক সাংবাদিক আমার পাশে ছিল, সে তার পেজ থেকে আমি তাকে করলাম যে কী হয়েছে কি এখানে, বিএনপি এখন দায়টা কোথা থেকে আসলো। তারপর দিন তারেক রহমান উনি পরিষ্কার করে বললেন যে ঘটনা যেই ঘটাক তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে ধরে দিতে হবে, এবং কোনো বিএনপির আইনজীবীরা সেখানে তার পক্ষ নিতে পারবে না। তারপরও এই মাসুদ বলে ফেললো যে বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আওয়ামী লীগের দেশটা বিতাড়িত। কোন কারণটা কি? এই যে কেন এখন দেখেন যে তারা যে কথাটা বললেন, মানে এইসব বাচ্চা ছেলেবেলাকে জিয়া রহমান কেটেছে খাল, এরশাদের লাঙ্গল, আওয়ামী লীগের কি একটা বিচ্ছির একটা কথা। এরাই বলেছে ম্যাডাম খালেদার শাড়ি কাকে দিবে, তারপর তার গহনা কাকে ভাগ করে নিচ্ছে। কোন বিনা অপরাধে এই কাজগুলো যদি বলে আমরা এত কষ্ট করার পর। এই দেখেন জয়দেবপুরে মারা গেল। আপনার কি মনে হয় না যে এগুলো আসলে যেটা ফাদ ভাই বলছিলেন যেগুলো একটা রাজনৈতিক কথা, না, আমি আজকে বলতেছি এই যে জয়দেবপুরে একজন সাংবাদিক গলাগড়ে হত্যা করলো, সারজিদ আলম পোস্ট দিয়ে দিল বিএনপিটা করেছে, তারপর তো এখন মামলা হয়েছে। না, আমি আজকে বলতেছি গাজীপুরে আমি পরিষ্কার করে বলেছি যে 200 এক বীর যারা নৌকার ধানে 201 তারকে দিব্যাটা কেটে দেয়। আমি সারজিদ আলমকে বলি নাই, আমি কাউকেই বলি নাই, যাকে যে বলবে তাকে। অথচ আমি কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তার নাম ধরে বলেছিলাম। এটা একটা গেল। এবং আমার পরশু দিনের একটা বক্তব্য, 10 তারিখে একটা বক্তব্য, চাটমোহরে আমাদের হাসান দাফের টুইন কৃষিবিদ, তাকেও আমরা 2 থেকে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতো 3-এ দেওয়া হয়েছে। আমি জেলা আহ্বায়ক তাকে বুঝি ওখানে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌড়ায় বেড়াচ্ছে, সে ধানসি করে। আমি দেখো চেয়ারম্যান সাহেব এখানে সরাসরি বলে দিয়েছেন আমাকে তার পক্ষে ইলেকশন করার জন্য, তুমি এগুলো করো না। আমি ঘরের মধ্যে জনসভা না, আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান, আমি বললাম যে এত বছর আমরা নির্যাতিত হলাম, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সারজিদ আলম বলে ফেললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলে লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি আজকে আপনার অনুষ্ঠান থেকে বলছি 2টা, ওইটা আমি সারজিদ আলমের উদ্দেশ্যে বল নাই, ওইটার সারজিদ আলম আমার বিরুদ্ধে একটা ফোর্স দিয়েছে। এটা আমি বলছি এটা যদি প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করব। আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আর ওইটা তো অসত্য কথা। আমি আমার কর্মীদেরকে, আমার চেয়ারম্যান সাহেব যেহেতু 2 থেকে 3-এ নিয়ে গিয়ে দিয়েছেন, আমার সেই নেতা কৃষক দলের নেতা আন্দোলন সংগ্রামে সে সর্বাগ্রে ছিল, তার পক্ষে আমি কি বলতে পারবো না আমার কথা? আমার কর্মীদের বলতে পারবো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দিতে বলে কোন নেতা, সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারবে না। আমি জামাতের কথাও বলি না, জামাতের লোক ভোট দিতে ধানেশে দাঁড়িয়ে পারলে গেলে তাকেও মারতে চায়, কিছু করতে চায় না। এই যে বিকৃত, আমি আজ পর্যন্ত একটা কথা কোনো দিন আমি কিন্তু বললেন, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আজকে আপনি বললেন যে ভোট কোথায় দিবেন না, শহীদদের কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। একা ওনারা দেশের মালিক, হতে দিবেন না কেন? এখন কতদিনই আপনাদের বিচার হবে, কতদিনই সংস্কার হবে আপনি বলেন? এই যে দেশটা কোথায় যাচ্ছে, দেশের অর্থনীতি কোথায় কোন দিকে যাচ্ছে? আজকে আমার অত্যন্ত, আমি তাকে একসাথে আমার ভালো সম্পর্ক, সালুদ্দিন সাহেব বললেন যে আমরা এই খাদের কেনার থেকে আমাদের অর্থনীতি ঘুরে নিয়ে আসছে। আমি তো একমত না। তার 1 বছর একটা ইনভেস্টমেন্ট আসে নাই, আমার নতুন কোনো প্রোডাকশন হচ্ছে না, তারা ঘুরে দাঁড়ালাম কোথা থেকে? রেমিটেন্স পাঠাচ্ছে। আমি কোনো ভারী যন্ত্রপাতি ইম্পোর্ট করছি না,
ভারী যেমন ধরো ইম্পোর্ট করলে আমার অবশ্যই রিজার্ভ কমে যেতে, এইটা তো উন্নতি না। তো এখন দেশটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দেশের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাচ্ছে না, তারা তো স্পষ্ট বলেছে হবে না। তারা বললেই তো হবে না। এই কথাটা কারা বলেছিল? আমরা সবাই মিলে 85 নির্বাচন করলাম উপজেলা, সব দল বল আমরা চেয়েছিলাম, বিএনপি তারপরে জামাত সব আওয়ামী লীগ সহ ওই নির্বাচন ঠেকাতে আমরা পারিনি। 86 আওয়ামী লীগ নির্বাচন জামাতকে সাথে করে বিএনপি গেল না, নির্বাচন ঠেকাতে পারেনি। 88 বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, তারপর আমরা সবাই মিলে ঠেকাতে পারিনি। 1996 সালে ম্যাডাম খালেদা যেটা ইতিহাসে নাম লেখা থেকে সন্ন্যাস করে শুধু তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করার জন্য 15 নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত মিলেও সেই নির্বাচন ঠেকাতে পারেনি। ম্যাডাম কিন্তু 30 তারিখে পদত্যাগ করে উনি সংবিধান তত্ত্বাবধায়ক সংশোধন করে যে ইতিহাসটার নাম লেখাতে সন্ন্যাস করে। 2014 সালে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে, সব দল মিলে আমরা ঠেকাতে পারিনি। 2018 রাত্রিবেলা ভোট কেটে নিয়েছে, ঠেকাতে পারেনি। 2024 সালে আমাদের সব দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছেন, ঠেকাতে পেরেছে। তাই বলি যে যতই বলুন না। অনেক ধন্যবাদ। আমরা আলোচনাতে আবারও নিশ্চয়ই ফিরতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক, আবারও দেখা হবে আগামীকাল।